এই ইনফ্লেশন যদি ব্যাক করে তাহলে তো আসলে এটির প্রভাব একেবারে সাধারণ মানুষের জনজীবনে পড়বে। ট্রাম্প প্রশাসনের অনেক নীতি আছে, যেসব নীতির সবগুলোরই হয়তো প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়বে না, কিন্তু ইনফ্লেশন এমন একটি জিনিস, এটি আপনি যখন গ্রোসারিতে যাবেন, আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, আপনার দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে। এটা তার জন্য নয়, এটা হচ্ছে আসলে ফর্মার প্রেসিডেন্ট বাইডেনের জন্য ইনফ্লেশনটা। তো এই রিজন সে কিন্তু নিজেই কিন্তু বলবো আমি কন্ট্রিবিউট করছে যে ইনফ্লেশনের জন্য। হ্যাঁ, তার তো সবসময় একটা জিনিস যেটা উনি হচ্ছে ব্লেম গেম। এই ট্যারিফ আরোপের সরাসরি প্রভাব তো আসলে জনজীবনে আরো বাড়বে, সেটি কি তাহলে ইনফ্লেশনটাকে আরো বাড়াবে বলে আশঙ্কা করছে? খুব কম সংখ্যক টাকার উপর একটা দেশ কিন্তু তার তার অর্থনীতি সেইভাবে চালায় না। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় এসেই তারা যেভাবে বলছেন যে তারা বিভিন্ন জায়গার খরচ কমিয়ে দিচ্ছেন এবং অ্যাজ ই জাদু মন্ত্রে অন্য সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে। যে উনি যতটুকু ছাড় দিতে রাজি তার থেকে প্রতিপক্ষকে তার থেকে অনেক বেশি আপনারা হয়তো ভয় দেখান। সেটা হয়তো বিজনেস ডিলে সেটা কাজ করে, কিন্তু একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে এই ইনফ্লেশন যদি ব্যাক করে তাহলে তো আসলে এটির প্রভাব একেবারে সাধারণ মানুষের জনজীবনে পড়বে। ট্রাম্প প্রশাসনের অনেক নীতি আছে, যেসব নীতির সবগুলোরই হয়তো প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়বে না, কিন্তু ইনফ্লেশন এমন একটি জিনিস, এটি আপনি যখন গ্রোসারিতে যাবেন, আপনি যখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, আপনার দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে। এইটির প্রতিক্রিয়া জনগণের মধ্যে কি হতে পারে? তারা তো একটা বিশাল আশা নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পাঠিয়েছেন। সামনে মিড টার্ম নির্বাচনেও এটি কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে দেখুন, ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হয়েছেন, ওনার কিন্তু আসলে পার্টি প্ল্যাটফর্মে মেইন ছিল, যেটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের মেইন মেসেজটা যেটা ছিল জনগণের উদ্দেশ্যে, সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে নাম্বার ওয়ান, ইকোনমি হি ওয়াজ গোয়িং টু টার্ন অ্যারাউন্ড লাইক আলাদিনের প্রদীপের মতো, এবং যুদ্ধ বন্ধ করবে। এই দুইটাই ছিল তার কিন্তু মেইন হচ্ছে মেসেজ আর কি। এবং পিপল কিন্তু আমরা জানি যুদ্ধ চায় না, অর্থনীতি খারাপ হোক সেটাও চায় না। সে আশান্বিত হয়ে কিন্তু তাকে নির্বাচিত করেছেন। তো এখন দেখুন, সে ইনফ্লেশন, আমরা এটা বোধহয় বলার অপেক্ষা রাখেন, আমরা বিশেষ করে যুক্তরাষ্ট্রে যারা থাকি, ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে এবং সে নিজেও স্বীকার করেছে। কিন্তু এখন সে ইনফ্লেশনের ব্যাপারে যেটা বলতেছে যে এটা তার জন্য নয়, এটা হচ্ছে আসলে ফর্মার প্রেসিডেন্ট বাইডেনের জন্য ইনফ্লেশনটা। এবং সেটা সে আরো দায়ী করতেছে, তাকে ব্লেম করছে, যেটা আর কি মেইনলি বলছে যে ইনফ্রাস্ট্রাকচার, যে আপনার $1 ট্রিলিয়ন প্লাস হচ্ছে $4 ট্রিলিয়ন বোধহয় কোভিড রিলেটেড রেপারেশন কম্পেনসেশন বা এটাকে আপনার স্টপ করার জন্য যেটা করেছেন, এতে $4 ট্রিলিয়ন, এতে করে বলতেছে $5 ট্রিলিয়ন কিন্তু ডেফিসিটে যোগ হয়েছেন। সো these are all actually, he's blaming that these are the reasons that inflation is there. বাট কিন্তু আপনি জানুন, আমরা জানি যে সে কিন্তু প্রথম থেকেই বলেছে যে সে ডে ওয়ান থেকে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ করে ফেলবে, যেটা আমরা জানতাম যে আসলে এটা সম্ভব না। কিন্তু মানুষ আসলে সামহাও মনে করেছে তার হাতে বোধহয় আলাদিনের প্রদীপটা আছে, সে প্রদীপটা নিয়ে বোধহয় সে টার্ন অন করতে পারবে। এখানে দেখুন একটা জিনিস, বোধহয় উই ওয়ান্ট টু বিকাম অবজেক্টিভ, আমরা যদি বেশি অবজেক্টিভ হতে চাই, এইটা নিয়ে কিন্তু আসলে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পকে এই অবস্থায়, বিশেষ করে উইদিন দিস শর্ট পিরিয়ড অফ টাইম, ইনফ্লেশনের জন্য তাকে কিন্তু ব্লেম করাটাও কিন্তু আমি মনে করি একজন শিক্ষিত মানুষ হিসাবে একটু যদি কিছু কনসাইন্স বিবেক যদি কারো থাকে, সেটা করাও বোধহয় খুব ডিফিকাল্ট। কারণ নতুন প্রশাসন নিয়েছে, সে নতুন প্রশাসন সে চালাচ্ছে, এবং এখানে কারণটা হচ্ছে যেটা ইনফ্লেশনটার জন্য আমি কোনো হোপ দেখতেছি না যে এটা তাড়াতাড়ি কিন্তু আপনি করতে পারবেন, রিডিউস করতে পারবেন। সেটা হচ্ছে মেইনলি is because of goods and services. So goods and services কোত্থেকে আসে যুক্তরাষ্ট্রে? আমরা জানি যে সবচেয়ে বড় পার্টনার হচ্ছে on the north Canada, on the south Mexico and China. Though it is far from here, but our economy, our goods and services provision depended very much on these three countries. তা আপনি যে ট্যারিফ যে দিচ্ছেন তাদেরকে, এই ট্যারিফের ফলে এখন তো রেটালিয়েশন হচ্ছে, এবং তারাও কিন্তু খুব কড়া মেসেজ দিচ্ছে যে আলটিমেটলি দিস ইজ গোয়িং টু hurt the people of the United States, and that's what is happening. So there is a reason সে কিন্তু নিজেই কিন্তু বলবো আমি কন্ট্রিবিউট করছে যে ইনফ্লেশনের জন্য। হ্যাঁ, তার তো সবসময় একটা জিনিস যেটা উনি হচ্ছে ব্লেম গেম, someone is responsible, he is not responsible. So
যদিও বা ডেফিসিট এগুলো যতই বলুন না কেন, এখনো কিন্তু আসলে আমি মনে করি এটা সারা ওয়ার্ল্ডে, কিন্তু শুধু এখানে না, কিন্তু ইনফ্লেশন যুদ্ধ এটা ইউরোপের, এটাও কিন্তু রেসপন্সিবল ইনফ্লেশনের জন্য। ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আমরা জানি যে এটাকে আপনার কি বলে ফুড বাস্কেট বলা হয় ইউক্রেনকে। সো দেয়ার আর অল কাইন্ডস অফ থিংস দেয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে একজন লিডার, বিশেষ করে তার কাছে আমরা কি চাই? তার কাছে আমরা চাই অপটিমিজম, তার কাছে আমরা চাই ডিসেন্সি, তার কাছে আমরা চাই ইনস্টিড অফ ব্লেমিং সে বলবে যে দিস আর দ্য প্ল্যান উই আর ট্রাইং টু কার্ভ ইট। ইনস্টিড ব্লেমিং গেম, ইনস্টিড যে ওয়ার্ল্ড পলিটিক্স আমরা যেটা দেখছি সেখানে আমরা কোনো, যে বললাম যে যুদ্ধের জন্য কিছু রেসপন্সিবল, এইগুলোরও কিন্তু আমরা কোনো হোপ দেখছি না, বরং দেখা যাচ্ছে কম্পিটিশন, কন্টেস্ট এগুলো যাচ্ছে। সো এই আর্গুমেন্ট কাউন্টার আর্গুমেন্ট করে কিন্তু এটা হয় না। এটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পপুলিস্ট গভর্নমেন্ট যারা আর কি, ন্যাশনালিস্টিক গভর্নমেন্ট যারা, তারা কিন্তু সবসময় বলে বেশি, আসলে আলটিমেটলি কিন্তু দে ক্যান নট ডেলিভার, বিকজ দে লিভ ইন এ পোয়েটিক ওয়ার্ল্ড, দে লিভ ইন ইউটোপিয়ান ওয়ার্ল্ড। আপনি ইউটোপিয়ান ওয়ার্ল্ডের ইয়া করলে, যেমন এখন হয়তো আমরা পরে আলাপ করবো যে মিস ইনফরমেশনের জন্য কিন্তু এখন ডিকটেটর বলা হচ্ছে জেলেনস্কিকে। সো এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের যুগে আমার সবচেয়ে খারাপ লাগে যেটা, তার those people, those who are around him, surrounding him, ইকোনমির জন্য বলেন বা পলিটিক্স এর জন্য, রুল অফ ল এর জন্য বলেন, these people, like everyone is like always like kind of jindabad, whatever he's saying, jindabad. So even he's not going to be able to correct himself if he made he is going to make a mistake. So all this thing contributing, এবং আমি খুব ইমিডিয়েটলি কোনো কিছু দেখছি না যে ইনফ্লেশনটাকে আপনি আলাদিনের প্রদীপের মতো টার্ন আউট করতে পারবেন। সো বৈষয়িকভাবে যদি আমরা বলি যে এখন ইটস টু আর্লি ফর হিম, বাট the way actually he is presenting himself, name and blame game, instead, he needed to say, well, we are working on it and these are the way we are going to cut the inflation. But I do not see that. Therefore, I also একজন লিডারের কাছ থেকে মানুষ, very important. জি, একজন লিডারের কাছ থেকে মানুষ আসলে আশার কথাই প্রত্যাশা করেন। তারা ভাবেন যে তিনি আশা দেখাবেন কিংবা কোন পথে গেলে তিনি এটি কমিয়ে আনবেন, সেই বিষয়ে পদক্ষেপগুলো তিনি হয়তো জানাবেন, তেমনটি ভাবেন। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানতে চাই, সেটা হলো অর্থনীতি ইনফ্লেশনের সঙ্গে সংযুক্ত, রাজনীতি কোনো সময় ইনফ্লেশনের, অর্থাৎ রাজনীতির কোনো নীতি এই ইনফ্লেশনের উপরও প্রভাব ফেলে। যেটি বলছিলেন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, সেটি হলো যখন আপনি ট্যারিফ আরোপ করার হুমকি দেবেন, ট্যারিফ আরোপ করতে যাবেন মেক্সিকো, চায়না, কানাডা, সেসব দেশের উপর, তখন তো আসলে আমরা জানি যে এটি 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। 1 মাস পরে এটি কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনি ভাবছেন? এবং একই সঙ্গে এই ট্যারিফ আরোপের সরাসরি প্রভাব তো আসলে জনজীবনে আরো বাড়বে, সেটি কি তাহলে ইনফ্লেশনটাকে আরো বাড়াবে বলে আশঙ্কা করছে? আচ্ছা, আপনার প্রশ্নগুলোর উত্তর আমি একটু ভিন্নভাবে দিব। হ্যাঁ, যেটা অর্থনীতি নিয়ে যে আলোচনা, সেখানে রিপাবলিকানরা যেভাবে করে অর্থনীতির মানে অর্থনীতির এগুলো অনেক কমপ্লিকেটেড ইস্যু, সেগুলোকে যেভাবে করে উপস্থাপন করে, এটা একটা সরলীকরণ, অতি সরলীকরণ। যেমন আমাদের বাসায় কারো ধরেন ইনকাম 2000 টাকা, তার যদি টাকা জমাতে হয় সে যেভাবে করবে, বা টাকার ধার শোধ করতে হয় যেভাবে করবে, একটা ইন্ডিভিজুয়াল খুব কম সংখ্যক টাকার উপর একটা দেশ কিন্তু তার অর্থনীতি সেইভাবে চালায় না। কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় এসেই তারা যেভাবে বলছেন যে তারা বিভিন্ন জায়গার খরচ কমিয়ে দিচ্ছেন এবং অ্যাজ ই জাদু মন্ত্রে অন্য সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে। কিন্তু আসলে একটা দেশের ইকোনমি, আর বিশেষ করে বিশ্বায়নের যুগে, অনেক কিছু নিয়ন্ত্রণ, এমনকি একটা দেশের সরকারও এটা করতে পারে না। যেমন আপনি ধরেন অয়েল প্রাইস, অনেক ধরনের জিনিস আছে যেখানে সরকারও, অতি ক্ষমতাশালী আমেরিকান প্রেসিডেন্টেরও বা আমেরিকান নীতিরও এটার উপর নাই। এই কমপ্লিকেটেড জায়গায় আপনার এমন ধরনের নীতি বাস্তবায়ন করতে হবে যাতে আপনার ইকোনমিটা অনেক হেলদি হয় এবং অটোমেটিকলি এর কারণে বিভিন্ন মানুষ বিনিয়োগ করবে এবং আস্তে আস্তে দাম কমে আসবে। তো এই জিনিসগুলোই, যেমন আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যেটা তারা চেষ্টা করেছিলেন সাপ্লাই সাইড ইকোনমিক্স, যেখানে আপনার গভর্নমেন্ট অনেক টাকা মার্কেটে আপনার ইনভেস্ট করছে, যেটার কারণে আস্তে আস্তে ইকোনমিটা আপনার সুস্থ হবে এবং দাম কমে আসবে, কিন্তু সেই সময়টা পাওয়া যায়নি। তো এখন যেখানে কিন্তু ওই যে আপনার কমপ্লিকেটেড একটা আলোচনা, সেটা হয়তো এই দেশের মানুষ বোঝার জন্য তৈরি না, বা তারা এভাবে করে দেখে না, তারা জিনিসটাকে খুব সিম্পলিস্টিক ভাবে দেখে।
এই জন্যই যখন ট্রাম্প আপনার ক্যাম্পেইনে গিয়ে বলেন যে আমরা প্রচুর টাকা খরচ করি, আমি সব ডেট কমিয়ে আনবো, ইকোনমি সব কন্ট্রোলে চলে আসবে, এই মেসেজটা মানুষের কাছে মনে হয় হ্যাঁ আমি তো আমার বাসায় আমার ব্যক্তিগত জীবনে নিত্য নৈমিত্তিক জীবনে এভাবে করি, কাজে দেশও এভাবে করে করবে, কিন্তু রাষ্ট্রের ইকোনমি এভাবে চলে না। এখন আরেকটা জিনিস যেটা ট্রাম্প করছেন, তার ব্যক্তিগত জীবনে তিনি একজন বিজনেসম্যান, তিনি বিভিন্ন জিনিস নিয়ে নেগোশিয়েট করেন। যখন উনি নেগোশিয়েটিং টেবিলে যান, উনি ধরেন এমন ভাবে নেগোশিয়েট করেন যে উনি যতটুকু ছাড় দিতে রাজি, তার থেকে প্রতিপক্ষকে তার থেকে অনেক বেশি আপনারা হয়তো ভয় দেখান। হ্যাঁ, সেটা হয়তো বিজনেস ডিলে সেটা কাজ করে, কিন্তু একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে, বিশেষ করে আপনার বন্ধু রাষ্ট্র কানাডার মতো দেশ, অথবা যে রাষ্ট্রের অর্থনীতির সাথে আমরা অনেকভাবে সম্পৃক্ত, এরকম রাষ্ট্রকে এরকম ভাবে নেগোশিয়েট করতে গেলে এটার আপনার উল্টা ফল হতে পারে, যেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। আমি তো বর্ডারে থাকি, যখনই এই ট্যারিফের কথাটা আসলো, আমাদের অ্যাভাকাডো আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো সব মেক্সিকো থেকে আসে, এবং অন্যান্য দেশের অন্য অঞ্চলের তুলনায় এটার দামও কিন্তু কম ছিল। এখন আর কিন্তু তা নাই। যেই আপনার ট্যারিফের কথাটা হলো, সাথে সাথে এখানে অ্যাভাকাডোর দাম আপনার অন্তত 1/3 বেড়ে গেছে। হ্যাঁ, তো এইখানে যেই মডেলটা আপনার একটা মানুষ একটা বিজনেস করছে, বা নিজের একটা কি বলবো একটা ডোমেস্টিক একটা ইকোনমিতে যে জিনিসগুলো, বা একটা কি বলবো হাউসহোল্ড ইকোনমিতে যে জিনিসগুলো কাজ করে, সেটা আপনার অনেক বড় পরিসরে ওভাবে হয় না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যুক্তিগুলো আপনার যখন ক্যাম্পেইন ট্রেইলে ট্রাম্প নিয়ে গেছেন, সেটাই মানুষ গ্রহণ করেছে, এবং যেই যুক্তিগুলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমি বলবো ব্যর্থ হয়েছে, যেগুলো তাদের অনেক ভালো ভালো পলিসি, কিন্তু সেগুলো তারা মানুষকে ঠিক মতো ব্যাখ্যা করেনি, এবং মানুষের কাছেও সেগুলো গ্রহণযোগ্য হয়নি। কাজে আমরা এরকম একটা অবস্থায় পড়েছি। এবং আপনার যে প্রশ্নটা আপনি করছেন ভবিষ্যতে কি হচ্ছে, ভবিষ্যতে এই ট্রেন্ডটাই চলবে, যেখানে আপনার এরকম ধরনের পলিসি দিয়ে ইকোনমি কন্ট্রোল করার চিন্তা করা হবে। যেমন বলছে ইউএসএইড এর আমরা ফান্ড ফ্রোজ করে দিচ্ছি, ইকোনমিতে চলে এসে আমাদের বিপুল লাভ হবে, এভাবে করে তো জিনিসটা হয় না। কাজে আমি এখানে এই পথ থেকে উত্তরণের কোনো সহজ জিনিস দেখছি না, বরং বিভিন্ন পলিসিগুলো এটা আরো আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ইকোনমির অবস্থা আরো বিপন্ন করবে। জি, কিন্তু 1 মাস পরে যে ট্যারিফ চালু হওয়ার কথা আছে, অর্থাৎ স্থগিতটা 1 মাসের জন্য করা হয়েছে, এখন পর্যন্ত নতুন কোনো ঘোষণা আসছে না যে পরবর্তীতে এই 1 মাস যখন শেষ হবে তখন কি এই ট্যারিফগুলো আবারও নতুন করে আরোপ হবে, নাকি নতুন কোনো শর্ত যুক্ত হবে বলে আপনি মনে করছেন? আমার মনে হয় তখন ট্রাম্প বলবে যে রিনেগোশিয়েট করছি, কারণ এইটা তো যে ট্যারিফ আমরা খালি দিব আর কানাডা, মেক্সিকো, চায়না বসে থাকবে, তা তো হবে না। এটা তো একটা আপনার মানে একটা সম্পর্ক আপনার ইম্পোর্ট এক্সপোর্টে। তো আমরা যদি ট্যারিফ আরোপ করি, ওরাও তো ট্যারিফ আরোপ করতে পারে, তাই না? তো তাহলে কি হবে, ট্যারিফ যখন আরোপ করা হয় তখন যে ভোক্তা, হ্যাঁ, সেটা যেই জিনিসটাই আপনার আমদানি আসবে এই দেশে, তার জন্য জিনিসটা বেশি আপনার এক্সপেন্সিভ হয়ে যাবে। কাজে এটা সবার জন্যই হবে, এবং সেটা শুধু ডোমেস্টিক ইকোনমি না, আপনার কানাডা, মেক্সিকো সব জায়গার ইকোনমিতে এটার প্রভাব পড়বে। ওকে, এবং আমার মনে হয় যে একটা ফেস সেভিং কোনো কিছু বলবে রিনেগোশিয়েট করে, ওরা আমাদের শর্ত মেনে নিয়েছে, কারণ এটার তো প্রথম একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল স্টক মার্কেটে। তো ওইটার ভাষাটা আবার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, তো ওই জায়গাটাকে তারা বিপন্ন করবে না। অন্য একটা ফেস সেভিং কথা বলে হয়তো বলবে যে হ্যাঁ আমরা ঠিক করলাম যে যেহেতু ওরা আমাদের শর্ত মেনে নিয়েছে আমরা ট্যারিফ দিব না। এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে তারা হয়তো মানে বলবে যে না আমরা বলেছিলাম, এখন আমরা এটা করব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।